গল্পের শুরুতেই জিংসি, যে কিনা একজন অ্যাক্টর, সে তার অভিনয়ের অডিশন দিতে নিজের গাড়িতে বসেই ভিখারির সাজ সাজছে। তো তখনই ডাইরেক্টর তাকে তাড়াতাড়ি সেটে আসার কথা বলে। এমন সময় ওর গাড়ির পাশে একজন গাড়ি এনে দাঁড় করিয়ে দেয়। পাশেই গাড়িটা দাঁড় করানোতে জিংসি গাড়ি থেকে নামতে পারছিল না। তো সে জোরে জোরে চিৎকার করে বলে, হ্যালো মিস্টার, আপনি গাড়িটা ভুল জায়গায় পার্ক করেছেন, আপনি গাড়িটা সরিয়ে নিন। তবে দেখা যায় গাড়িটা যে চালাচ্ছে অর্থাৎ লিয়াও কানে হেডফোন লাগিয়ে রাখার কারণে জিংসির বলা কোনো কথাই সে শুনতে পায় না। ওদিকে তো জিংসি বলেই চলেছে, হ্যালো মিস্টার, আরে কি হলো, আপনি কি শুনতে পাচ্ছেন না? আর এইসব বলতে বলতে হঠাৎই লিয়াও থমকে দাঁড়ালে জিংসি ভাবে, যাক ভাগ্যিস লোকটা দাঁড়ালো, ও নিশ্চয়ই এবার আমার কথা শুনতে পেয়েছে। তবে দেখা যায় লিয়াও জিন্সির কথা শুনে নয়, বরং পাশের গাড়ির আয়নায় নিজের চুল ঠিক করতে ব্যস্ত। তো সে জিন্সির কোনো কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়, যে কারণে জিন্সি গাড়ি থেকে বেরোতে ওখান থেকে গাড়ি ব্যাক করাবে। এমন সময় দুর্ভাগ্যবশত জিন্সির গাড়ির পেছনে অন্য একটা শুটিং সেটের গাড়ি এসে দাঁড়িয়ে যায়। জিন্সি ওই গাড়িটাকে ওখান থেকে সরতে বললে দেখা যায় ওই গাড়ির সব লোক দ্রুত সেটে চলে গেছে, যে কারণে বেচারি জিন্সি গাড়ি থেকে নামতেই পারে না। ফলে ডাইরেক্টর ওকে আর কাজ দেবে না এমনটা ফোন করে বললে জিন্সি লিয়াওয়ের ওপর অনেক রেগে যায়। এরপর লিয়াও নিজের গাড়ি নিয়ে ওখান থেকে বের হতে যাবে, তখনই ওকে বের হতে দেখে জিন্সি গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। লিয়াও ভাবে এটা কি, কোনো ভিখারি হবে। এই ভেবে লিয়াও জিন্সিকে কিছু টাকা ভিক্ষা দিয়ে দেয়। টাকা পাওয়া মাত্রই জিন্সি বলে, আরে তুমি আমায় টাকা দিচ্ছ যে, তোমার কি আমায় দেখে ভিখারি মনে হচ্ছে? আমি একজন অ্যাক্ট্রেস, ভিখারির রোল করব বলে আমি এমনটা সেজেছি। আর এই 100 ইয়েন, এতে কি হবে? মিনিমাম 200 ইয়েন দাও, না হলে আমি তোমার পথ ছাড়বো না, কারণ তোমার জন্যই আজ আমি কাজটা পেলাম না। তখনই লিয়াও গাড়ি থেকে নেমে বলে, 200 ইয়েন? তাহলে আমার এত কোটি টাকার গাড়িতে তুমি যে নিজের গাড়ি দিয়ে স্ক্র্যাচটা করেছো তার দামটা কে দেবে? জিংসির মনে পড়ে গাড়ি থেকে বেরোনোর সময় ওর গাড়ির দরজায় লিয়াওয়ের গাড়িতে ধাক্কা লেগে ওই দাগটা পড়েছে, যে কারণে ও আর কিছু বলতে পারে না। এই ভেবে ও মানে মানে কেটে পড়বে। এমন সময় লিয়াও গাড়িতে ওঠার আগে বলে, বোকা মেয়ে, ওই দাগটা আগের সপ্তাহে আমার জন্যই লেগেছিল। অর্থাৎ লিয়াও জিংসিকে বোকা বানিয়ে চলে গেল। এতে তো জিংসি অনেক বেশি রেগে যায়। গাড়িতে যেতে যেতে জিংসি লিয়াওয়ের নামে এটা ওটা বলছে। তখনই ও দেখে লিয়াও একটা মেয়ের সাথে ডেটে এসেছে। এই দেখে জিংসি ভিখারির মতো অভিনয় করে লিয়াওয়ের ডেট নষ্ট করতে ওখানে চলে যায়। ও ওদের দুজনের মধ্যে গিয়ে অভিনয় করতে থাকে যে ও নাকি অনেক আগে থেকেই লিয়াওকে চেনে। প্যারিসে লিয়াও ওর সাথেই ছিল, তবে লিয়াও ওকে ধোকা দিয়ে ওর সব অর্থ ছিনিয়ে ওখান থেকে পালিয়ে এসেছে, যে কারণে প্যারিস থেকে এখানে আসতে আসতে জিংসি ভিখারি হয়ে গেছে। আর আজ ওর এই অবস্থা। লিয়াওয়ের ব্যাপারে এইসব শুনে তো সামনে বসে থাকা মেয়েটা প্রচন্ড রেগে যায়। মেয়েটা তো লিয়াওয়ের মুখে জল ছড়ে ওখান থেকে চলে যায়। আর তখনই জিংসি লিয়াওকে বলে, তুমি আমার কাজ নষ্ট করেছো, তাই আমি তোমার ডেট নষ্ট করলাম, কেমন লাগছে তোমার? লিয়াও হাসতে হাসতে বলে, একদিকে ভালোই করেছো, আমি নিজেই এই ডেটে আসতে চাইছিলাম না, দিদা বাধ্য করলো তাই চলে এলাম। একদিকে ভালোই হলো, তুমি এই নাটকটা করায় আমাকে মেয়েটার সাথে বেশি সময় কাটাতে হলো না। এইসব বলে লিয়াও ওখান থেকে চলে গেলে জিন্সি তো আরো বেশি রেগে যায়। এরপর একদিন জিন্সি ওর বাড়ির বাইরে লাইট ঠিক করছে। এমন সময় লিয়াও ওখানে আসে। জিন্সি লিয়াওকে বলে, তুমি এখানে কি করছো? আর তখনই লিয়াও বলে, তুমি যে কথাটা বললে ঠিক বলেছো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এই শুনে তো জিন্সি অনেক বেশি ঘাবড়ে যায়। আরো সিঁড়িতে উঠে লাইট ঠিক করছিল। আর লিয়াওয়ের এই কথা শুনে ও সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, কিন্তু ঠিক সময় লিয়াও ওকে ধরে ফেলে। ফলে জিন্সির কিছু হয় না। এরপর লিয়াও জিন্সিকে ওর ব্যাপারে বলতে শুরু করে। লিয়াও বলে, আমি একজন বড় বিজনেসম্যান, তবে আমার দিদা বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিতে চায় না, কারণ আমি নাকি তার পছন্দ মতো মেয়েকে বিয়ে করছি না। কিন্তু আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। এই বলে ও জিন্সিকে একটা কন্ট্রাক্টের কথা বলে, যেখানে জিন্সি ওর গার্লফ্রেন্ড হয়ে ওদের বাড়িতে যাবে আর দিদার সাথে খুব বাজে ব্যবহার করবে, যাতে দিদা লিয়াওয়ের বিয়ে দেওয়ার চিন্তাই না করে।
এর বাবদ ও জিনসিকে অনেক টাকা দেওয়ার কথা বললে জিনসি লিয়াওয়ের কথায় রাজি হয়ে যায়। আর পরের দিন সময় মতো জিনসি ঠিক এই রকম স্টাইলে লিয়াওয়ের বাড়িতে এন্ট্রি নেয় আর দিদার সামনেই লিয়াওয়ের সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে। এমনকি খাবার টেবিলে বসে জিনসির তো হাত পা পর্যন্ত কাঁপতে থাকে। আর ও বলে ওর নাকি মদ না খেলে খাবারই হজম হয় না। এই শুনে দিদা জিনসিকে বাধ্য হয়ে ড্রিঙ্ক করতে দেয়। তবে জিনসির এসব আদব কায়দা দিদার মোটেই পছন্দ হচ্ছিল না, যা দেখে লিয়াও ও জিনসি ভাবে ওরা ঠিক দিকেই যাচ্ছে। যদিও পরে কথা বলতে বসেও জিনসি দিদার সাথে বাজে ব্যবহার করলে দিদা তো প্রথমে লিয়াওকে বলে, আরে এই মেয়েটাকে কোথা থেকে এনেছো। যদিও কথায় কথায় দিদা জিনসির জন্য অনেক দামি দামি সব গিফট নিয়ে এলে দেখা যায় জিনিসটা পুরো ঘুরে গেছে। জিনসি এত দামি দামি জিনিসের লোভ সামলাতে না পেরে ওখান থেকে একটা তুলে নেয় আর দিদাকে ধন্যবাদ জানায়। আর এই দেখে দিদা ওদের দুজনকে এক করবে বলে ঠিক করে নেয়, কারণ দিদা বুঝতে পেরেছিল কিছু তো গল্প আছে। ফলে লিয়াওয়ের পুরো প্ল্যানটাই ফেল হয়ে যায়। এরপর দিদা ওদের দুজনকে নিয়ে এক জায়গায় ঘুরতে গেলে দেখা যায় হাঁটতে হাঁটতে লিয়াওয়ের পা ব্যথা হওয়ায় এক জায়গায় বসে লিয়াও জিনসিকে ওর কেয়ার করতে বলে। জিনসি বলে, আমি না তোমার গার্লফ্রেন্ড, তুমি এমনটা আমার সাথে কি করে করতে পারো। লিয়াও বলে, এটা কেবল দিদার সামনে, আসলে তো আমরা অভিনয় করছি, তুমি কি সেটা ভুলে গেছো। এই কথা বলতে না বলতেই তখনই দিদা ওখানে চলে এলে দেখা যায় পুরো বিষয়টাই উল্টে গেল। জিনসি বসে রয়েছে আর লিয়াও ওর খেয়াল রাখছে। তো এরকম কাণ্ড কারখানা দেখে জিনসির মাথায় একটা বদবুদ্ধি আসে। দেখা যায় ও ইচ্ছাকৃত দিদার সামনে লিয়াওকে দিয়ে কাজ করাচ্ছে। এমনকি খাবার টেবিলে বসে লিয়াওয়ের অপছন্দের জিনিসও ও লিয়াওকে খাওয়াতে থাকে। আর পুনরায় লিয়াও যখন জিনসিকে কিছু খাওয়াতে যাবে তখনই জিনসির বমি পাচ্ছে। এমন নাটক দেখালে দিদা তো তার অন্যই অর্থ বের করে নেয়। দিদা ভাবে জিনসি হয়তো প্রেগনেন্ট। যদিও জিনসি দিদার কথায় তখন অতটা গুরুত্ব না দিয়ে বরং যখনই লিয়াও ওকে কিছু বলছে তখনই জিনসি দিদাকে ডেকে নেয় কিংবা ভিডিও কল করে দিদার সাথে কথা বলতে থাকে, যাতে লিয়াও জিনসিকে কিছু বলতে না পারে। আর দেখা যায় প্রতিনিয়ত এইভাবে জিনসি লিয়াওকে দিয়ে কাজ করানোতে লিয়াও প্রচন্ড রেগে যায়। ও তো দিদাকে সব সত্যি জানিয়ে দেবে এমনটা বলে দিদাকে কিছু বলতে যাবে তখনই দিদাও ওর ঘরের দিকেই আসছিল। আর জিনসি তা বুঝতে পেরে আগে থেকে লিয়াওকে নিজের কাছে টেনে কিস করে নেয়। আর দিদা দেখে যে ওরা দুজন রোম্যান্স করছে, যে কারণে দিদা কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আর এইভাবে জিনসি লিয়াওকে কিস করছে দেখে লিয়াও তো ভারী অবাক হয়ে যায়। যদিও ঝটকা তো ওদের দুজনারই তখন লাগে যখন পরের দিন দিদা একটা বাড়িতে ওদের দুজনকে নিয়ে যায়। সাথে বলে, জিনসি তুমি তো এখন প্রেগনেন্ট, তাই তোমার অন্য কোথাও গিয়ে থাকার দরকার নেই। এখন থেকে তোমরা দুজন একই সাথে এই বাড়িতে থাকবে। একসাথে একই বাড়িতে থাকতে হবে এমনটা শুনে তো দুজনেরই অবস্থা খারাপ। এরপর দিদা তার বান্ধবীর নাতিকে নিজেদের বাড়িতে আনে এবং জিনসি ও লিয়াও ওই বাচ্চাটার দায়িত্ব কিছুদিনের জন্য নিতে হবে, কারণ দিদা এটা পরীক্ষা করতে চায় যে জিনসি মা হতে চলেছে আরও সত্যি কি একটা বাচ্চার দায়িত্ব নিতে পারবে। প্রথমে তো দিদার কথা শুনে ওরা দুজনেই কি বলবে বুঝতে পারে না, যদিও বাধ্য হয়ে দিদার কথা ওদের শুনতেই হয়। এরপর দিদা চলে গেলে জিনসি বাচ্চাটার সাথে খেলা করছিল, তবে লিয়াও বাচ্চাটাকে নিজের সাথে গাড়ি চাপাবে এমনটা বলে বাইরে নিয়ে যায়। আর বাইরে গিয়ে দেখা যায় বাচ্চাটা এক জায়গায় বসে আছে আর লিয়াও বাচ্চাটার গাড়িতে চেপে নিজে নিজেই খেলছে। এই দেখে জিনসি লিয়াওকে এমনটা করতে বারণ করলে লিয়াও ওর 1 ডিগ্রি ওপর দিয়ে হাঁটতে শুরু করে, অর্থাৎ সে ওই বাচ্চাটার গাড়িতে বসে আছে আর বেচারা বাচ্চাটাকে গাড়িটা টানতে বলছে।
যা দেখে জিনসি লিয়াওয়ের উপর অনেক বেশি রেগে যায়। ফলে ওদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে বাচ্চাটা ওখানেই ছিল, আর তখনই অন্য একটা বাচ্চা এসে ওর সাথে খারাপ ব্যবহার করে। অপর বাচ্চাকে জিনসি ও লিয়াও কিছু বলতে গেলে বাচ্চারা বলে, তোমরা ওর কে হও? আমি জানি ওর মা বাবা নেই, ওর মা বাবার তো ডিভোর্স হয়ে গেছে। এমন কথা শুনে জিনসি রেগে গিয়ে বলে, আমরা দুজন হলাম ওর মা বাবা। আর তখনই ওই অপর বাচ্চাটার মা বাবার সাথে আরো ফ্যামিলি মেম্বার মিলে ওয়াটার গান দিয়ে জিনসি ও লিয়াও আর ওই বাচ্চাটার ওপর অ্যাটাক করে। এবার দেখা যায় জিনসি ও লিয়াও একসাথে মিলে কেবল ওই বাচ্চাটার জন্য সবার সাথে লড়াই করছে, আর ওরা দুজন এবার এক হয়ে জিতে যায়। যা দেখে ওই বাচ্চাটা পরে জিনসি আর লিয়াওকে জড়িয়ে ধরে বলে, এখন থেকে তোমরাই হলে আমার মা বাবা। বাচ্চাটা ওদের দুজনকে জড়িয়ে ধরে আছে এই দেখে দিদার অনেক ভালো লাগে। তবে প্রেগনেন্ট হওয়ার বিষয়টা যে মিথ্যে তা জিনসি দিদাকে বলতে যাবে, তখনই ওই বাচ্চাটা নিজের গাড়ি চেপে লিয়াওকে এক ধাক্কা মারে। আরও জিনসির ওপর পড়ে গেলে আবারও ওরা একে অপরের কাছাকাছি চলে আসায় দুজন দুজনকে দেখতে থাকে। রাতের বেলা লিয়াও জল খেতে বসার ঘরে আসলে ও তো জিনসিকে দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। আর ঘাবড়াবে নাই বা কেন, দেখা যায় জিনসি একটা আরশোলার ড্রেস পরে টেবিলের মাঝে আটকে বসে আছে। আমি জানতাম মেয়েরা আরশোলা দেখলে ভয় পায়, এখন থেকে এটাও জানলাম মেয়েরা নাকি আরশোলার ড্রেস পরে ঘরে বসে থাকে। তো যাই হোক, জিনসির কথায় বোঝা যায় ডাইরেক্টর নাকি ওকে একটা রোল দিয়েছে যা আরশোলার ড্রেস পরে ওকে করতে হবে, যে কারণে ও রাতে ওই রোলের প্র্যাকটিস করছে। আর প্র্যাকটিস করতে করতে হঠাৎই ওই টেবিল আর সোফার মাঝে আটকা পড়েছে। ও লিয়াওকে ওখান থেকে তুলতে সাহায্য করতে বললে লিয়াও ওকে না তুলে উল্টো ওর এই পরিস্থিতির ছবি তুলতে শুরু করে। এমনকি পরে শুটিংয়ে যাবে বলে জিনসি বেরোচ্ছে, তখনই লিয়াও এসে ওকে বলে, তুমি তো অনেক রাত অব্দি প্র্যাকটিস করেছো, তাই চলো আজকে শুটিংয়ের সেটে আমি তোমাকে নিয়ে যাব। যদিও প্রথমে লিয়াওয়ের এত ভালো মানসিকতা দেখে জিনসির একটু সন্দেহ হয়, তবে সে লিয়াওয়ের সাথে যেতে রাজি হয়। আর এবার দেখা যায় লিয়াও গাড়িতে যেতে যেতে হঠাৎই গাড়ির হুড খুলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে, যাতে রাস্তার সব লোকেরা জিনসিকে এইরকম মার্শাল ড্রেস পরে দেখে ওর মজা ওড়ায়। আর সত্যি সব লোকেরা ওকে এইভাবে দেখে ওর ফটো তুলতে শুরু করলে জিনসি তো মুখ লুকানোর জন্য কি করবে তা বুঝতেই পারছিল না। এরপর শুটিংয়ে দেখা যায় হিরোইন জিনসিকে বারবারই আঘাত করার পরেও ইচ্ছাকৃত ওই হিরোইন বলতে থাকে তার নাকি শট ঠিক দেওয়া হয়নি। আর এইভাবে কয়েকবার শুটিং চলার পর হঠাৎই সেখানে লিয়াও আসে। আসলে শুটিংটা যেখানে হচ্ছিল সেই হোটেলের মালিক ছিল লিয়াও। লিয়াও সেখানে এসে বলে, আরে দেখি দেখি, আমিও একটুখানি তোমাদের ফিমেল স্টারদের সাথে দেখা করতে এসেছি। এই শুনে তো ওই হিরোইন ভাবে লিয়াও হয়তো ওর সাথে দেখা করতে এসেছে। তবে দেখা যায় লিয়াও ওই হিরোইনকে সাইডে সরিয়ে জিনসিকে এসে বলে, আজ থেকে আমি তোমার বড় ফ্যান, কারণ আমি দেখেছি তুমি একটা সাধারণ ছোট্ট রোলের জন্য নিজেকে কতটা প্রস্তুত করেছো। আর দেখা যায় আগের দিন রাতেও জিনসি টিভিতে আরশোলার ভিডিও দেখে তা প্র্যাকটিস করার চেষ্টা করছিল। এমনকি সাধারণ মানুষ যখন ওর মজা ওড়াচ্ছিল তখন একটা বাচ্চা ওর ওই আরশোলার ড্রেস দেখে পছন্দ হলে সে ওই বাচ্চাটাকে বলে, আমি ককরোচম্যান। অর্থাৎ জিনসি নিজের কাজের প্রতি অনেক বেশি গুরুত্ব দেয়, যার মর্ম লিয়াও বুঝেছে। আর এটা দেখে জিনসির অনেক বেশি ভালো লাগে। পরের দিন জিনসি একটা সুন্দর ড্রেস নিয়ে ঘাটাঘাটি করছে, যা দেখে লিয়াও বলে, আজকে কোনো পার্টি আছে? জিনসি বলে, না, আজকে অনেক দিন পর মা আমার সাথে দেখা করতে শহরে আসছে, এদিকে লিয়াওয়ের একটা পার্টি আছে। এই কথা বলতে বলতে ডাইরেক্টরের ফোন এলে জিনসি ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় জিনসি ওর ফোনটা বাড়িতেই ফেলে যায় এবং পরে রাতের লিয়াও পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরোতে যাবে, তখনই ও জিনসির ফোনে দেখে ওর মা ফোন করছে। বারবার ফোন করাতে লিয়াও জিনসির মাকে নিয়ে আসতে যায়, যেখানে লিয়াও জিনসির মাকে বলে ও নাকি জিনসির ড্রাইভার এবং জিনসি একটা মুভির মিটিংয়ে ব্যস্ত থাকায় ও আসতে পারেনি। মা ভাবে জিনসি হয়তো এখন বড় অ্যাক্ট্রেস হয়ে গেছে
আর এদিকে জিনসি ওর ফোনটা বাড়িতে ভুলে যাওয়ায় শুটিং থেকে ফিরে ও নিজের ফোন খুঁজছে। তখনই ও মাকে ফোন করলে মা বলে সে ওখানকার একটা রেস্টুরেন্টে ওর জন্য অপেক্ষা করছে। মাকে খুঁজতে জিনসি ওই রেস্টুরেন্টে এলে লিয়াও ওর ড্রাইভার সেজে ওখানেই আছে। এমনকি লিয়াও ওর মাকে একটা পার্টিতে নিয়ে যায়, যেখানে জিনসি যে মুভির মিটিং করছিল, অর্থাৎ মুভির ডাইরেক্টর, প্রডিউসার সবাই ওখানেই উপস্থিত ছিল। এইসব দেখে তো মা থেকে শুরু করে জিনসি দুজনেই ভারী অবাক। জিনসি এসব কি হচ্ছে জিজ্ঞেস করলে তখনই ওখানে ওয়েটার একটা কেক নিয়ে আসে, যার মধ্যে লেখা ছিল হ্যাপি বার্থডে। কেক দেখে জিনসি বুঝে যায় এটা লিয়াওয়ের বার্থডে পার্টি। আর লিয়াও বলে, আমি তোমার মায়ের ফোনটা ধরেছিলাম, আর ওনার কথা শুনে আমি বুঝতে পেরেছি উনি ভাবেন তুমি একজন বড় অ্যাক্ট্রেস, তাই আমি ওনার মুখের হাসিটা হারিয়ে যাক এটা চাই না। তাই আমি আমার বন্ধুদের এই অভিনয়গুলো করতে বলি। আর দেখা যায় কিভাবে ওর বন্ধুদেরকে বলে পুরো বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করলো। এইসব দেখে তো জিনসি কি বলবে বুঝতেই পারছিল না। মা কিছু বলতে এলে জিনসি বলে, মা আজ আমি অনেক হ্যাপি, কারণ সত্যি আমার পছন্দের মানুষটাকে আমি পেয়ে গেছি। এরপর একদিন লিয়াও জিনসিকে ওর একটা শোতে নায়িকার রোলে কাজ করতে বললে জিনসি বলে ও নাকি এখন অনেক ব্যস্ত, কারণ নতুন একটা শো এর জন্য ওকে ডাকা হয়েছে। ওদিকে শোতে গেলে দেখা যায় জিনসি নায়কের ভাইয়ের চাকরের অভিনয় করছে। কি ভালো একটা রোল। কিছুক্ষণ আগে নায়িকার রোলকে তুচ্ছ করেছে, বোকামি। তো যাই হোক, ও যেটা করছিল তাতেই ও অনেক হ্যাপি ছিল। তবে দেখা যায় নায়কের ভাইয়ের রোলে যে অভিনয় করছে সে জিনসির পূর্ব পরিচিত, যে কারণে ওই অ্যাক্টর কাজের ফাঁকে জিনসির সাথে দেখা করতে আসে আর জিনসিকে ভালো ভালো কথায় ভুলিয়ে কাজের পর নিজের রুমে আসার জন্য বলে। তবে জিনসি ওই অ্যাক্টরের কোনো কথাতেই পাত্তা দেয় না। এরপর জিনসি খুব সুন্দর করে নিজেকে তৈরি করে আর সন্ধেবেলা ডাইরেক্টরের সাথে মিটিং করবে বলে আসছে, যেখানে অ্যাক্টর থেকে শুরু করে প্রডিউসার সবারই থাকার কথা আছে। তো আসার পথে হঠাৎই জিনসিকে পেছন থেকে দেখে ওই অ্যাক্টর দাঁড় করিয়ে বলে, আরে জিনসি, তুমি আমার জন্য এত সুন্দর করে সেজে এসেছো, আবার এত সুন্দর পারফিউমও লাগিয়েছো, চলো আমার সাথে আমার রুমে চলো। এইসব বলে ওই অ্যাক্টর জিনসির হাতটা ধরতেই যাবে, তখনই সামনে থেকে লিয়াও এসে ওই অ্যাক্টরের হাতটা ধরে নেয়। ওই অ্যাক্টর লিয়াওয়ের আসল পরিচয় জানতে চাইলে লিয়াও বলে ও নাকি জিনসির বয়ফ্রেন্ড আছে। এটা শুনে তো ওই অ্যাক্টর অনেক রেগে যায়। ও বলে ও নাকি জিনসিকে এই শো থেকে বের করেই ছাড়বে। এই বলে ও ডাইরেক্টরকে গিয়ে বলে, জিনসি নামে যে মেয়েটা আমাদের শোতে কাজ করছে তাকে শো থেকে বের করে দেওয়া হোক, কারণ জিনসি শো এর ফাঁকে আমায় সিরিয়াস করার চেষ্টা করেছে। আর এই সব কথা বলতে বলতে হঠাৎই লিয়াও ওখানে আসে। আর লিয়াওকে দেখা মাত্রই ডাইরেক্টর বলে, আরে স্যার, আপনি এখানে এসেছেন। এবং ডাইরেক্টরের কথায় জানা যায় এই শো এর প্রডিউসার হলো লিয়াও। অর্থাৎ সকালে লিয়াও জিনসিকে যে শো এর নায়িকা হতে বলেছিল সেটা অন্য কোনো শো নয়, এটাই ছিল। বিষয়টা জানতে পেরে ওই অ্যাক্টর থেকে শুরু করে জিনসি সবাই অবাক হয়ে যায়। আর লিয়াও জিনসিকে নিজের কাছে টেনে বলে, ডাইরেক্টর, এটা হলো আমার গার্লফ্রেন্ড, তাই শোতে তার যেন কোনো অসুবিধা না হয়। এই বলে ও জিনসিকে নিয়ে ওখান থেকে চলে গেলে লিফটে যাওয়ার সময় জিনসি লিয়াওয়ের দিকে একভাবে তাকিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি। এইভাবে পছন্দ করে কথাটা শুনে লিয়াও বলে, আমি জানি আমি তোমার জন্য এত কিছু করছি, এটাও তুমি একটা অভিনয়ের মতো মনে করছো বলো, কারণ আমাদের মধ্যে যেহেতু কন্ট্রাক্ট হয়েছে, তাই তোমাকে সব দিক থেকে প্রোটেক্ট করা একটা বয়ফ্রেন্ড মাফিক আমার ঠিক বলে মনে হয়েছে। এমন কথা শুনে জেন্সি নিজের মনের কথাটা ঘুরিয়ে বলে, হ্যাঁ ঠিকই তো, আরে আমিও তো আমার পরবর্তী প্লের জন্য কাউকে প্রপোজ করতে হবে এমনটা ভেবে তোমাকে কথাটা বললাম। তুমি কি বিষয়টাকে সিরিয়াসলি নিলে? লিয়াও বলে, না, কিন্তু তোমার অভিনয়টা ভালো ছিল। এইভাবে মনের কথাটা জিনসি লিয়াওকে বলাতেও ও নিজে লজ্জায় পড়ে যায়। এরপর বাড়িতে সবাই একসাথে টিভি দেখছে, যেখানে জিনসি একটা শোতে বরফের দৃশ্য দেখাচ্ছে। এটা দেখে মজা পেলে লিয়াও অনেক রেগে যায় আর ওই শোটা চেঞ্জ করে দেয়। এতে জিনসি একটু রেগে গেলে দিদা বলে, জিনসি তুমি রেগে যেও না, লিয়াও এটা ইচ্ছা করে করেনি। আসলে ছোটবেলা থেকে
মা বাবা ওকে নিয়ে প্রতিবারই বরফের জায়গায় যাবে বলে ঠিক করে। তবে লিয়াও কোনোবারই মা বাবার সাথে সেখানে যায় না। আর শেষবার একটা কার অ্যাক্সিডেন্টে মা বাবার মৃত্যু হওয়ায় লিয়াও বরফ পছন্দ করে না। এদিকে লিয়াওকে দেখা যায় যে মা বাবার কথা মনে করে তাদের একটা ছবি নিয়ে ছোটবেলার স্মৃতিগুলো মনে করছে, যেখানে ও মা বাবাকে বলতো ওরা নাকি সবাই একসাথে এরকমই বরফের জায়গায় নিজেদের নিউ ইয়ার সেলিব্রেট করবে। তবে সেটা আর হয়ে ওঠেনি। আর এইসব মনে করতে হঠাৎই জিনসি স্কুল ড্রেস পরে একটা গিফট হাতে লিয়াওয়ের সামনে আসে আর তাকে খুব ভালোভাবে আদর করে বোঝায় তোমার মা বাবা তোমার থেকে দূরে যায়নি, তারা দূর থেকেও তোমাকে সবসময় ভালোবাসে। আর তাদের এই দূরে যাওয়ার পেছনে তোমার কোনো দোষ ছিল না লিয়াও। এরপর ওই স্কুলে পড়া জিনসি ওখান থেকে চলে গেলে জিনসি এসে লিয়াওকে বলে এখানে কি কিছুক্ষণ আগে কিছু হয়েছিল। লিয়াও সবই বুঝতে পারছিল যে জিনসি ওর মন ভালো করতে এই সব কিছু করলো, যে কারণে ও মনে মনে বলে মা বাবা তোমরা যেখানেই থাকো ভালো থেকো, আর আমাকে নিয়ে চিন্তা করো না, কারণ আমাকে ভালো রাখার মানুষ আমার জীবনে এসে গেছে। একদিন লিয়াও ও জিনসি একসাথে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছে। তখনই জিনসির এক পরিচিত শানের সাথে ওর দেখা হয়। এতদিন পর দুই বন্ধু একে অপরকে দেখে অনেক খুশি। তবে শানের আদব কায়দা লিয়াওয়ের অতটা পছন্দ ছিল না। দেখা যায় শান যখনই জিনসিকে কিছু খাবার জিনিস খেতে দেয় তখনই লিয়াও ওদের মাঝে চলে আসে। এমনকি শান জিনসির জন্য হাই হিল কিনতে গেলে দেখা যায় জিনসিকে পেরিয়ে লিয়াও ওই হাই হিল ট্রাই করতে যায়। এতে অবশ্য বেচারার পায়ে লেগে যায়। সবশেষে শান জিনসিকে ফিল্ম ফেস্টিভ্যালে আসার একটা ইনভিটেশন দিলে লিয়াও জিনসির সাথে ওখানে আসবে বলে, কিন্তু শান জিনসিকে একাই আসতে বললে জিনসি তাতে রাজি হয়। আর এটা লিয়াওয়ের অনেক খারাপ লাগে এবং ও ওদের দুজনকে একা ছেড়ে ওখান থেকে চলে যায়। এবার রাতে জিনসির ওই ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার কথা ছিল, আর বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, যে কারণে লিয়াও জিনসি সব প্রয়োজনীয় জিনিস শানকে দেবে বলে যায়। শান লিয়াওকে বোঝানোর চেষ্টা করে যে জিনসি আরো কতটা পারফেক্ট। তবে লিয়াও বলে তুমি জিনসিকে ভুল চিনেছ শান, কারণ ছোটবেলা থেকে জিনসি তোমার ভালো বন্ধু বলে তুমি যেটাতে খুশি থাকো জিনসি সেটাই করার চেষ্টা করেছে। তোমার করা অনেক কাজই ওর ভালো লাগে না, তারপরেও ও সেটা করতে চেয়েছে কারণ সেটা তুমি ভালোবাসো। আর এটা ভেবে আমার অনেক ভালো লাগে যে জিনসি নিজের থেকেও তার সামনের মানুষদের বেশি কেয়ার করে। তাই আজ তোমার সাথে সারাটা দিন থাকার পর আমি জিনসিকে আরো বেশি ভালোভাবে চিনতে শিখলাম। এটার জন্য তোমায় ধন্যবাদ। এই বলে লিয়াও বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে ও দেখে জিনসি ওই ফিল্ম ফেস্টিভ্যালে না গিয়ে বাড়িতে বসে আছে। আর দেখা যায় জিনসি আগে থেকেই বুঝতে পেরেছিল ওর শানের সাথে এইভাবে যাওয়াটা লিয়াও পছন্দ করছে না, যে কারণে লিয়াওয়ের পায়ে ব্যথা লেগেছে এটা বলে জিনসি ওই প্রোগ্রামে যাবে না এমনটা ও শানকে বলে দেয়। সব জানতে পেরে লিয়াও কিছু না বলে ছুটে গিয়ে জিনসিকে জড়িয়ে ধরে আর বলে আমি আজ অনেক হ্যাপি যে তুমি আমায় বোঝো। পরের দিন জিনসি রাতের ঘটনা নিয়ে চিন্তা করছিল। ও ভাবে সত্যি কি লিয়াও আমাকে পছন্দ করে। এই ভেবে ও লিয়াওকে কিছু জিজ্ঞেস করবে বলে ওর ঘরে যাচ্ছে। তখনই দরজা খুলে লিয়াও জিনসির ওপর পড়ে যায়। এতে তো জিনসি একটু রেগে গিয়েছিল, কারণ আগের বার লিয়াও এইভাবে ওর ওপর পড়ে যাওয়ায় দিদা ভেবেছিল ও নাকি প্রেগনেন্ট। তাই দিদার সামনে আবার নতুন করে প্রেগনেন্ট হওয়ার নাটকটা জিনসি করতে চাইছিল না। তবে এবার লিয়াও নাটক করছে না। জিনসি দেখে লিয়াওয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। এই দেখে জিনসি তৎক্ষণাৎ ডাক্তারকে ওদের বাড়িতে ডাকে। চেক আপ করে ডাক্তার বুঝতে পারে লিয়াওয়ের তো কিছুই হয়নি। আর এই কথাটা ডাক্তার জিনসিকে বলতে যেত তার আগেই লিয়াও ডাক্তারের পকেটে কিছু টাকা গুঁজে দিলে ডাক্তার বলে লিয়াওয়ের শরীর অনেক খারাপ, ওকে 24 ঘন্টা দেখাশোনার মধ্যে রাখতে হবে। ফলে ডাক্তারের কথা শুনে জিনসি লিয়াওয়ের কেয়ার করতে শুরু করে।
তবে দেখা যায় এই কেয়ার করার মাঝে যখনই ওরা দুজন একটু কাছাকাছি এসেছে, তখনই কোনো না কোনোভাবে দিদা ওদের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে ঢুকে পড়েছে। তবে রাতে ঘুমানোর সময় লিয়াও বলে জেন্সি ওকে গান শুনিয়ে ঘুম পাড়াবে। আর এবার গান শোনানোর মাঝে লিয়াও ঘুমিয়ে পড়লে জেন্সি ওকে কিস করবে বলে ওর কাছাকাছি আসছে। আর তখনই আবারও বাড়ির ডোরবেল বেজে ওঠে। লিয়াও জেগেই ছিল, আরও জেন্সিকে নিজের থেকে দূরে যেতে দেয় না, কিন্তু বারবার ডোরবেল বেজে ওঠায় এবার লিয়াও প্রচন্ড রেগে এটা বলতে বলতে আসে যে দিদা, আজ আমি তোমাকে শেষ করেই ফেলবো। আর দরজা খুলতেই লুসি নামে একটা মেয়ে, যে কিনা হাঁটতে পারতো না, সে লিয়াও বলে চিৎকার করে ওকে জড়িয়ে ধরে। দেখা যায় লুসি তার ভাইয়ের সাথে লিয়াওদের বাড়িতে এসেছে। লিয়াও বলে লুসির পরিবার একসময় লিয়াওদের অনেক সাহায্য করেছিল, তাই আজ লুসির এই পরিস্থিতিতে লিয়াও তার পাশে থাকবে। এই বলে লিয়াও লুসি ও তার ভাইয়ের জন্য হোটেল রুম বুক করতে চাইলে দেখা যায় ভাই লুসিকে নিয়ে ওদের বাড়িতে থাকবে বলে সোজা বাড়ির মধ্যে ঢুকে যায়। তবে এইসব দেখে জেন্সির একটু অদ্ভুত লাগে, তবে সে তখন কিছুই বলে না। পরে জেন্সি একটা পার্টিতে যাবে বলে ড্রেস পছন্দ করছে, এমন সময় লুসি ওখানে এসে লিয়াওকে বলে ওর নাকি এরকমই একটা ড্রেস চাই। কথাটা শুনে জেন্সির মোটেই পছন্দ হচ্ছিল না, তবে লিয়াও ওকে ওরকম ড্রেস এনে দেবে বলে। তখনই লুসির ভাই একটা কাজ আছে এমন বলে ওখান থেকে চলে গেলে লুসি লিয়াওকে বলে আমি এবার ঘরে কেমন করে যাব, লিয়াও তুমি আমাকে কোলে করে প্লিজ ঘর অব্দি পৌঁছে দাও। লুসির এই কথা শুনে জিন্সি তো প্রচন্ড রেগে যায়। ও নিজেই লুসিকে কোলে তুলে ঘরে পৌঁছাতে গেলে লুসি হুইল চেয়ার থেকে পড়ে অভিনয় দেখাতে থাকে যে তার অনেক ব্যথা লেগেছে। বাধ্য হয়ে শেষে লিয়াওকেই ওকে কোলে করে ঘরে পৌঁছে দিতে হয়। তবে লুসির এই কাণ্ড কারখানা জিন্সির ভারী অদ্ভুত লাগছিল, যে কারণে ও লুসি আর ওর ভাইয়ের পিছু নেয়। আর তাদের কথায় জেন্সি বুঝতে পারে লুসি ওই হুইল চেয়ারে ঘুরে বেড়ানোটা সম্পূর্ণ অভিনয়, যে কারণে জিন্সি লুসির পায়ে চিমটি কেটে ওর অভিনয় ধরতে চায়। তবে দেখা যায় লুসির এতে কিছুই হয় না। এরপর জেন্সি ছু চেনে লুসির পায়ে ঢুকিয়ে দিলে লুসির তাতেও কিছু হচ্ছিল না। আর তখনই লুসির ভাই ও লিয়াও ওখানে এলে ভাই বলে তুমি আমার দিদির সাথে এটা কি করছো, তুমি কি জানো না আমার দিদি চলতে ফিরতে পারে না, গাড়ি অ্যাক্সিডেন্টে সে তার পা হারিয়েছে। এমনকি ভাই তো দিদির পায়ের ডাক্তারি সার্টিফিকেটও জিন্সিকে দেখায়। তো সবকিছু বলার পর ভাই লুসিকে নিয়ে ওখান থেকে যেতে গেলে লিয়াও ওদের আটকায়। জিন্সি লিয়াওকে বলে তুমি যে ওদের থাকতে দিয়েছো, অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করো না। এই বলে জিন্সি রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। তবে তারপরই লিয়াও হঠাৎই বলে ওঠে লুসি ওই দেখো আরশোলা। আরশোলার কথা শুনে কোন মেয়েই বা ভয় না পাবে। দেখা যায় লুসি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে, ফলে ও লিয়াওয়ের সামনে ধরা পড়ে যায়। তবে লিয়াও লুসিকে ছেড়ে দেয়, কারণ একসময় ওর বাবা লিয়াওদের অনেক সাহায্য করেছিল আর ওকে ওদের বাড়ি থেকে চলে যেতে বলে। ওদিকে জিন্সি রাগ দেখিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তখনই দিদা জিন্সির রাগ ভাঙাতে ওকে নিয়ে শপিং করতে যায়। তবে সেই শপিং এর পরিমাণটা এতটাই বেশি হয়ে যায় যে তা হজম করার মতো বা নেওয়ার মতো কোনো ক্ষমতাই জিন্সির ছিল না। অর্থাৎ শপিং করার পর দিদা জিন্সিকে একটা গাড়ি উপহার দেয়, এমনকি উনি তো ওকে একটা বাড়ি অবধি উপহারে দিতে চায়, কিন্তু জিন্সি তা নেবে না বললে দিদার অনেক ভালো লাগে। রাতে বাড়ি ফিরলে লিয়াও জিন্সিকে সকালের সমস্ত ঘটনা বলে। তবে এবার দিদা ওদের মাঝে কাবাব মে হাড্ডি না হয়ে গাড়ির আড়াল থেকে ওদের ওপর নজর রাখে। একদিকে জিন্সি গিফট হিসেবে লিয়াওয়ের একটা জামার বোতাম নিয়ে নেয় আর ওকে বলে তুমি আমার কাছে না থাকলেও এই বোতামটা সবসময় আমার কাছেই থাকবে। যা শুনে লিয়াও বলে আমিও তোমার কাছেই থাকতে চাই। এই বলে ওকে কাছে টেনে কিস করে। তো ওরা দুজন একে অপরকে কিস করছে, এমন সময় দিদা পেছন থেকে বেরিয়ে আসে। তবে এত আনন্দের মাঝে হঠাৎই দিদার হার্ট অ্যাটাক হলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর এরকমই খারাপ সময় হঠাৎই হসপিটালে লুসি জেন্সির সাথে এসে ওদের দুজনের সেই মিথ্যে সম্পর্কের কন্ট্রাক্ট পেপারটা দেখিয়ে বলে এটা যদি দিদার সামনে চলে যায় দিদা জিন্সির আসল রূপটা দেখে ফেলবে।
জিনসি জানতো কন্ট্রাক্ট পেপার দেখলে দিদা আর বাঁচবে না, তাই ও লুসিকে বলে তুমি কি চাও। উত্তরে লুসি বলে তুমি লিয়াওয়ের জীবন থেকে সরে যাও। লুসির কথা মতো জিনসি লিয়াওয়ের জীবন থেকে সরে যায়। লিয়াও জিনসিকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করলেও জিনসি ওর কোনো কথাই শুনতে চায় না। কান্না করতে করতে জিনসি লিয়াওয়ের বাড়ি থেকে চলে যায়। এরপর জিনসি ওর বন্ধুদের সাথে বাড়ি গিয়ে অনেক নেশা করে। বার থেকে বেরোনোর সময় লিয়াও জিনসির সামনে এসে দাঁড়ায় আর এটা জানার চেষ্টা করে যে কেন জিনসি এমনটা করছে। তাহলে কি জিনসির মনে ওর প্রতি কোনো ফিলিংস নেই? সব শুনে জিনসি বলে ও নাকি লিয়াওয়ের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে, কারণ ও জানতো এই কন্ট্রাক্টে ও অনেক টাকা পেতে চলেছে। তবে লিয়াও জিনসির কোনো কথাই বিশ্বাস করে না। আরও জিনসিকে বলে যদি তুমি আমাকে ভালোই না বাসো তাহলে ওই যে তোমার ফোনের কভারে লুকিয়ে রাখা আমার সেই জামার বোতামটা তুমি নিজের সাথে কেন রেখেছো। কি বলবে না বুঝেই জিনসি লিয়াওকে দেখাতে ওই বোতামটা ছুঁড়ে ফেলে দেয়। ফলে লিয়াও আর কিছুই জিনসিকে বলতে পারে না। তবে পরের দিন শুটিংয়ের জায়গায় জিনসি অভিনয় করতে পারছে না। সবার সামনে বসে ও কান্না করতে থাকে। তখনই দেখা যায় আগের দিন রাতে ওইভাবে বোতামটা ছুঁড়ে ফেলে দেওয়ার পর জিনসি সেটা ডাস্টবিনে পাগলের মতো খুঁজে চলেছে। দেখে মনে হবে ওই বোতামটা ওর কাছে কতটা মূল্যবান। আর ওই ডাস্টবিনে থাকা কাচের বোতলে ওর হাতটা কেটে যায়। তবে শেষ পর্যন্ত ও বোতামটা খুঁজে আনতে পেরেছিল। অর্থাৎ এখানে বোঝাই যায় যে লিয়াওকে ও কতটা ভালোবাসে। এরপর জিনসির দিদার জন্য মন খারাপ হলে ও দিদাকে দেখতে হসপিটালে যায়। ওদিকে হসপিটালে দিদা লিয়াওকে জিনসির কথা জিজ্ঞেস করলে লিয়াও দিদাকে সত্যিটা না বলে জিনসি কাজে ব্যস্ত আছে এমনটা বলে দেয়। আর এই কথাটা জিনসি দূর থেকে শুনতে পেয়ে দিদার সামনে না এসে ও রিসেপশনে দিদার জন্য আনা কিছু জিনিস দিয়ে ওখান থেকে বেরোনোর সময় দেখতে পায় লুসি লিয়াওকে জড়িয়ে ধরে রেখেছে। যা দেখে জিনসি অনেক কষ্ট পেয়ে রেগে ওর মাকে বলে ও নাকি মার কথা মতো ব্লাইন্ড ডেটে যেতে রাজি আছে। এরপর জিনসি ব্লাইন্ড ডেটে গেলে ওখানে লিয়াও এসে হাজির হয়। আর ওই প্রথমবারের মতো একইভাবে এবার লিয়াও জিনসির ডেটটা নষ্ট করে দেয়। তবে এই ডেট নষ্ট হওয়ায় কান্না দিয়ে জিনসি ওখান থেকে যেতে চাইলে লিয়াও ওর পথ আটকে বলে আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো, তার প্রমাণ আমি আগেও পেয়েছি। এই বলতে বলতে হঠাৎই জিনসির হাত থেকে লিয়াওয়ের ওই বোতামটা পড়ে গেলে ও ওটা লুকানোর চেষ্টা করে, যে কারণে লিয়াও জিনসিকে কোলে তুলে সাইড করে ওর বোতামটা দেখিয়ে বলে যদি তুমি ভালোই না বাসো তাহলে কেন আমার বোতামটা এখনো নিজের সাথে রেখে দিয়েছো। জিনসি লিয়াওয়ের কোনো কথারই উত্তর দিতে চাইছিল না, যে কারণে লিয়াও জিনসিকে হসপিটালে হওয়া সমস্ত ঘটনা বলতে থাকে, যে কিভাবে লুসি ওদের ওই মিথ্যে কন্ট্রাক্টের কথাগুলো দিদাকে বলার পরেও দিদা তা কোনো কিছুই বিশ্বাস করেনি। এমনকি দিদা তো এটাও মানতে রাজি নয় যে তুমি আর আমি আলাদা হয়ে গেছি। সব শুনে জিনসি লিয়াওয়ের সামনে আর মিথ্যে অভিনয়টা করতে পারে না আর ও লিয়াওকে জড়িয়ে ধরে। তবে তখনই ওদেরকে এই অবস্থায় দেখতে পায় জিনসির মা, আর সে প্রচন্ড রেগে জিনসিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। কারণ সে ভাবছিল জিনসি হয়তো তার ড্রাইভারের সাথে রিলেশনে আছে। মা ভুল বুঝছে এটা বুঝে লিয়াও এবার জিনসির মাকে মানাতে ওদের বাড়িতে যায়, যেখানে লিয়াও মাকে সাহায্য করতে রান্নাঘরে গেলে মা লিয়াওকে সাহায্য করতে হবে না এমনটা বলে, যদিও কে শোনে কার কথা। আর দুজনের এই করতে হবে আর করতে হবে নার মাঝে টানাপোড়েনে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়, যার ফলে জিনসির মায়ের অবস্থা ঠিক এই রকম হয়। এমনকি ঘরের কাজেও লিয়াও সাহায্য করতে চাইলে সেখানেও কোনো কাজ ঠিকমতো হয় না। সে তো ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে গিয়ে পুরো ব্ল্যাঙ্কেটটাই নষ্ট করে ফেলে। ফলে মা লিয়াওকে পছন্দ কি করবে তার উপর আরও রেগে যায়। শেষে লিয়াও মাকে বিউটি পার্লারের কাজে সাহায্য করবে এমনটা বললে জিনসির মা লিয়াওকে এমনভাবে সাজায় যা দেখে জিনসি পর্যন্ত অবাক হয়ে যায়। লিয়াওয়ের সাথে মা এমন ব্যবহার করছে দেখে জিনসি মায়ের ওপর অনেকটাই রেগে যায়। মা তাদের এই কন্ট্রাক্ট রিলেশনের ব্যাপারে কথা বললে জিনসি বলে
কন্ট্রাক্টটা হয়তো লিয়াওই আমাকে দিয়েছিল, তবে যেহেতু আমার টাকার দরকার ছিল তাই ওই কন্ট্রাক্টে আমি রাজি হয়েছি এবং এতে লিয়াও আমাকে কোনো রকম জোরাজুরি করেনি। জেন্সির কথা শুনে মা নিজের ভুল বুঝতে পারে। মা বলে, আমি জানি অতটা অর্থ আমি উপার্জন করতে পারি না যার দ্বারা আমি তোমায় সাহায্য করতে পারবো। মা যে নিজের ভুল বুঝতে পেরেছে এটা ভেবে জিন্সি মাকে এসে জড়িয়ে ধরে। আর এদিকে দেখা যায় লিয়াও মার বানানো ওই হেয়ারস্টাইল নিয়ে ওদের বিউটি পার্লারের লিফলেট মার্কেটে বিলি করছে। এই দেখে মার খুব ভালো লাগে, যে কারণে মা নিজের হাতে লিয়াওয়ের হেয়ারস্টাইল আবার ঠিক করে দেয়। এত সুন্দরভাবে যত্নে মা লিয়াওয়ের খেয়াল রাখছে দেখে ও নিজের মায়ের কথা মনে পড়ে যায়। এমনকি শেষে মা লিয়াওকে মেনে নিয়েছে এমনটা বললে লিয়াও বলে, মা আপনি চিন্তা করবেন না, প্রথমে আমি ভালোবাসার মিথ্যে কন্ট্রাক্ট জেন্সিকে দিয়ে থাকলেও এবার আমি আবারও একটা কন্ট্রাক্ট ওকে দিতে চাই। এই শুনে মা বলে, আবারও কন্ট্রাক্ট? তবে এবার লিয়াও বলে, এটা হলো ম্যারেজ কন্ট্রাক্ট আর আমি তাকে কিছুদিন পরই প্রপোজ করব এমনটা ভাবছি। লিয়াওয়ের কথা শুনে মা চমকে ওঠে। ফলে পরের দিন সে জেন্সি ও তার এলাকার বাকি মহিলাদের বিষয়টা জানালে সবাই অনেক এক্সাইটেড ছিল। এমনকি কিছুদিন পর ডাইরেক্টর জেন্সিকে একটা রোলের জন্য শুটিংয়ে আসতে বললে জেন্সি ডাইরেক্টরকে বলে দেয় আজ তার বয়ফ্রেন্ড নাকি তাকে প্রপোজ করতে চলেছে, তাই আজ সে শুটিংয়ে আসতে পারবে না। লিয়াও জেন্সিকে রাতে ওর সাথে ডিনারে যেতে বলে আর জেন্সি ভাবতে থাকে লিয়াও হয়তো ডিনারে গিয়ে তাকে প্রপোজ করবে। ডিনারে গিয়ে লিয়াও জেন্সির সামনে নিচু হয়ে বসলে জেন্সি ভাবে এবার হয়তো লিয়াও আমাকে প্রপোজ করবে, আর এই ভেবে ও নিজের হাতটা লিয়াওয়ের দিকে বাড়িয়ে দেয়। তবে লিয়াও বলে, এটা তুমি কি করছো? আর দেখা যায় লিয়াওয়ের জুতোর লেস খুলে যাওয়ায় ও ওটা ঠিক করতেই নিচু হয়েছিল। ফলে জেন্সি কি বলবে বুঝতে না পেরে ও বলতে থাকে রেস্টুরেন্টে অনেক মশা, তাই আমি ওগুলো দাঁড়াচ্ছিলাম। এমনকি রেস্টুরেন্টে হওয়া প্রতিটা পরিস্থিতি দেখে জেন্সি ভাবছিল এই হয়তো লিয়াও আমাকে প্রপোজ করবে। তবে সেরকম কিছু না হওয়ায় জেন্সি প্রচন্ড রেগে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে আর ও ডাইরেক্টরকে ফোন করে বলে, ডাইরেক্টর কি রোল আছে আমায় বলো, আমি এখনই সেটে আসছি। ডাইরেক্টর বলে কিসিং রোল আছে। তবে জেন্সি এতটাই রেগেছিল যে সে ওই কিসিং সিনটা করতেও রাজি হয়ে যায়। এরপর শুটিং এর সেটে ডাইরেক্টর জেন্সিকে বোঝায় তুমি এখানে চোখ বন্ধ করে শুয়ে থাকবে আর তোমার প্রিন্স তোমায় এসে কিস করলে তুমি নিজের ঘুমের দেশ থেকে জেগে উঠবে। একটু নার্ভাস হয়েও জেন্সি ওই অভিনয় করতে শুরু করে। আর এবার শুটিংয়ে দেখা যায় প্রিন্সেসকে ঘুম থেকে জাগিয়ে তুলতে গল্পের আসল প্রিন্স হয়ে আসে লিয়াও। আর লিয়াও এসে জেন্সিকে কিস করলে দেখা যায় সেটে থাকা সবাই ওদের দুজনকে চেয়ার করছে যাতে লিয়াও জেন্সিকে প্রপোজ করে আর জেন্সি তাদের হ্যাঁ বলে। তবে জেন্সি লিয়াওয়ের ওপর একটু রেগেই বলে, না আমি ওকে ভালোবাসি না। যদিও তারপরেই ও নিজের থেকে লিয়াওকে কিস করে বলে আমি ওকে অনেক ভালোবাসি। আর এইভাবেই দুজনে এক হয়ে যায়। সময় 1 বছর পেরিয়ে যায়। জেন্সি ও লিয়াও বিদেশ থেকে ফিরে দেখে জেন্সির মা এবং লিয়াওয়ের দিদা এখন একসাথেই থাকছে এবং তারা দুজন জেন্সি ও লিয়াওকে একসাথে দেখে অনেক হ্যাপি। এমনকি জেন্সি সবাইকে সাথে নিয়ে একসাথেই থাকতে চায়। আর এইসব কথার মাঝে জেন্সি আবারও বমি পেলে দিদা বলে, লিয়াও এবার তুমি বাবা হতে চলেছ, কারণ জেন্সি এবার সত্যি প্রেগনেন্ট। আর আবারও প্রেগনেন্ট এই কথাটা শুনে দুজনেরই মাথায় হাত। আর এইভাবেই একটা সুন্দর হ্যাপি এন্ডিং এর সাথে গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।